যে বিবিসিতে প্রকাশিত সেই রিপোর্টটি নিয়ে, যেটি নিয়ে এখন বেশ কথা হচ্ছে। আওয়ামী লীগও তার অফিসিয়াল ফেসবুক থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই এটা নিয়ে খুব কথা বলছেন। যেখানে আসলে বলা হচ্ছে শেখ হাসিনার সেই ফোনালাপ, যেখানে শেখ হাসিনাকে শোনা যাচ্ছে যে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন, লেথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ দিচ্ছেন, দেখলেই সোজা গুলি করার নির্দেশ দিচ্ছেন, এবং বিবিসিটির সত্যতা যাচাই করে বলছে এটি আসলে শেখ হাসিনারই কণ্ঠস্বর। সেখানে আমরা দেখলাম আওয়ামী লীগ অফিসিয়াল বিবৃতিতে এটি একটা গভীর উদ্বেগ প্রকাশ করলো এবং বললো এটি এআই জেনারেটেড। অন্যদিকে শেখ হাসিনা পুত্র সজীব অজিত রয় তিনি একটি পোস্ট দিয়েছিলেন। তিনি বলেন এটি 2016 পহেলা জুলাই হলি আর্টিজানে জঙ্গি দমনের নির্দেশনা। তারপরে আবার তিনি পোস্টটি সরিয়ে ফেলেছেন। আসলে কোথাও কি সত্য লুকানোর চেষ্টা হচ্ছে, লেজে গোবরে করছে আওয়ামী লীগ? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ কোনো লেজে গোবরে করছেন না, বরং আপনার ডেভিল ইনুস, তার সরকার, তার তথাকথিত আইসিটি আদালতের চিফ প্রসিকিউটর, এরা সত্যকে মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করছে। আমি আপনার কাছে বিনয়ের বলবো যে আমাকে একটু সময় দেবেন, যেহেতু এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, ডক্টর ইনুস সকল নিয়ম নীতি ভঙ্গ করে, সরকারি নিয়ম নীতি ভঙ্গ করে, ব্যাংকিং নিয়ম নীতি ভঙ্গ করে গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে চেয়েছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারের অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং নিয়ম অনুযায়ী, সে তার বয়স অনুযায়ী সে গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারে না। এই তার ক্ষোভ। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের প্রতিটি ব্যাংক কিন্তু ট্যাক্স পে করে, গ্রামীণ ব্যাংক কোনোদিন ট্যাক্স দেয়নি। 666 কোটি টাকা কর ফাঁকির দাবি তার নামে মামলা হয়েছে। এই ক্ষোভের জায়গায় দাঁড়িয়ে, প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে এবং বাইডেন প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি জানেন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি প্রত্যাশা বাংলাদেশে অভ্যন্তরে সামরিক ঘাঁটি করা, সেন্ট মার্টিন তাদের নিয়ন্ত্রণে নেয়া, যেটা বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনাকে রাজি করাতে পারেনি। তিনি তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যানে ঘৃণাবারে প্রত্যাখ্যান করেছে। তাদের সেই প্রতিহিংসা, পাশাপাশি 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, জামাতের এবং পাকিস্তানের 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার তাদের সেই সংকল্প, এবং তাদের সহযোগী বিএনপির দীর্ঘদিন যে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল, তাদের তথাকথিত গণতন্ত্র আন্দোলনের জন্য জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে তারা জনগণ সেইভাবে আন্দোলন গড়ে তুলতে পারেন। এই সকল শক্তি একটি সাধারণ জনপ্রিয় দাবি, সাধারণ ছাত্রদের সামনে রেখে, সাধারণ ছাত্র সাধারণ মানুষকে সামনে রেখে গণতন্ত্র এবং বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ার কথা বলে এই সাধারণ ছাত্রদের ব্ল্যাকমেইল করে, এই শক্তির মূল লক্ষ্য ছিল আমেরিকা, ইনুস, 71-এর পরাজিত পাকিস্তান, জামাত এবং তাদের সব দোষ তাদের। আমি যেই প্রশ্নটি করছি সে তার বাইরে আপনি বলছেন, সেটিও আপনি বলুন, কিন্তু ওই জায়গা নিয়ে যাওয়ার জন্য বলছেন হয়তো আপনি বলছেন সাধারণ ছাত্রদের ব্ল্যাকমেইল কিভাবে করা হলো? সাধারণ ছাত্রের ব্ল্যাকমেইলকে সাধারণ ছাত্র আন্দোলন করছে হচ্ছে আপনার কোঠা সংস্কারের জন্য। সাধারণ ছাত্রের ভিতরে আন্দোলন তারা বলার চেষ্টা করছেন যে গণতন্ত্র এই সরকার দিচ্ছে না, দীর্ঘদিন আমরা গণতন্ত্রহীন অবস্থায় আছে, গণতন্ত্র আমরা জন্য লড়াই করছি, বৈষম্য মুক্ত আমরা জন্য মুক্তের জন্য আমরা লড়াই করছি। কিন্তু এখন সেই সাধারণ ছাত্ররা কি বলছে? আমি একটা উদাহরণ দেই। প্রফেসর আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক, উনি কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। উনি আজকে কি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান, ওইটা কোনো গণ অভ্যুত্থান না, ওইটা জনগণের সাথে প্রতারণা করা। সেটা কিন্তু আমার কথা না, উনি কিন্তু বলেছেন প্রফেসর আকাশ। তাহলে সেই সাধারণ জনগণের সাথে প্রতারণা করে ডক্টর ইনুসদের মূল লক্ষ্য ছিল, জামাতদের জঙ্গিদের মূল লক্ষ্য ছিল যে আপনার শেখ হাসিনাকে হত্যা করা। আজকে যেহেতু শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে গেছেন, এই 11 মাসে আজকে কিন্তু বাংলাদেশের জনগণ উপলব্ধি করছেন যে বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। কারণ এই 10 মাসে ডক্টর ইনুস আপনি দেখেছেন তার দুর্বল পররাষ্ট্র নীতির কারণে আজকে যুক্তরাষ্ট্রের কাছে এত তদবির করে
শুল্ক কমাতে পারেনি, মাত্র 2%। 35% শুল্ক কমানোর মধ্যে দিয়ে ইউনূসের কূটনৈতিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। আমাদের সময়ের সাথে যদি এই সময়ের তুলনা করেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমাদের সময় এই সময়ের সাথে শতগুণ ভালো ছিল। একটি মেয়েকে উলঙ্গ করে রেপ করবে, এটা আমাদের সময় হয় নাই। আপনি যখন আমাদের সময় তুলনা করলেন, আমি ওই পথে যাব। একটু বলি, আমাদের সময় ডক্টর ইউনূস কোর্টে গেছে, তার সাঙ্গপাঙ্গরা কোর্টে যে সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ পাইছে। কিন্তু আমাদের সময় আজকে সাজা হয়নি, কিন্তু আমাদের মন্ত্রী এমপিদের তাদেরকে হেলমেট পরিয়ে পায়ে হাতে বেড়ি লাগিয়ে কোর্টে নিচ্ছে, তাদেরকে আপনার ডিম মারা হচ্ছে, জুতো মারা হচ্ছে। উকিলরা, তাদের পক্ষের আইনজীবীরা কথা বলতে পারছে না, কোর্টে দাঁড়াতে পারছে না। পার্থক্য এখানে। যদিও এটা খুব ব্যাপক আমরা দেখছি জনাব এস এম কামাল, এই চিত্রটা আমরা কিন্তু আপনাদের সময় মাহমুদুর রহমানের উপরে কিন্তু সেই হামলা হয়েছিল এরকম। আমি মাহমুদের একজন ব্যক্তি, মাহমুদুর রহমানের উপর, ব্যক্তি মাহমুদুর রহমানের উপর, কিন্তু আজকে কিন্তু গোটা বাংলাদেশের উপর হামলা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। একটা মেয়ে, আপনি বললেন আমাদের সময় কোন নারীর উপর, স্কুলের একটা ছাত্রী পরীক্ষা দিতে গেছে, তার উপর হামলা হয়েছে। এই আমলে কিন্তু আজকে একটা মেয়ের উপর হামলা হয়েছে, তাকে পুলিশকে দিল, তার নামে কোনো মামলা নাই, অপরাধ সে ছাত্রী করতো, ছাত্রলীগের সমর্থক ছিল। বিবিসি যে রেকর্ড অডিওটা প্রকাশ করেছেন, 18 সেকেন্ডের অডিও, এটি বিবিসি। কিন্তু চিফ প্রসিকিউটর কি বলছে? সে কি বলছে? সে বলছে তদন্তকারী কর্মকর্তাদের দিয়ে আমি এটা তৈরি করেছি। এই চিফ প্রসিকিউটর, এই আইনজীবী আপনার, তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা মিথ্যা, অপপ্রচারকারী, তথ্য বিভ্রান্তকারী এবং একটা মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত হয়ে গেছে ইতিমধ্যে। আর আপনাদের আসলে আপনারা কি হিসাবে আখ্যায়িত হলেন, সেটা আপনাদের জায়গাটা যদি একটু বলতেন। তিনি আসলে এটা তারা বের করেছেন, সেটি তিনি বলছেন, কিন্তু আপনারা দুই রকম কথা বলছেন কেন? আপনারা কেন একবার বলছেন যে এআই দ্বারা তৈরি, আরেকবার বলছেন যে 2016 পহেলা জুলাই হলি আমরা কোনো দুই রকম কোনো কথা বলি বলেছেন। তো এই দুটো কথা তো আপনাদেরই, একজন সজীব অজিত জয় বলছেন, একটা আওয়ামী লীগের অফিশিয়াল স্টেটমেন্ট। আমরা কোনো দুই রকম কথা বলিনি। হ্যাঁ, হোলি আটনের সময় হামলা হয়েছিল। সেদিন কি হয়েছিল আপনি জানেন। সেদিন নেত্রীর সাথে আইন শৃঙ্খলা সংস্থার সবাই কথা বলেছে, কি নির্দেশনা দিচ্ছে উনি জানেন। কিন্তু এই যে অডিওটা করা হয়েছে, এই অডিওটা তারা যেটা বলছে 2:45 করা হয়েছে। 2:45 মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছে। 2:45 তো মাননীয় প্রধানমন্ত্রী তখন 2:45 আগেই সারা ঢাকা শহরে খবর হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন। নির্দেশনাটা দেন নাই, নির্দেশনাটা তো আগের, এটি তো আগের। আমি আপনাকে বলি, ওইখানে আসছে 2:45 তিনি দেশ ছেড়ে গেছেন, নির্দেশনা আগে। মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, এটির ভিতরে খবর হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী 18 জুলাই নির্দেশনা, 18 জুলাই ফাঁস হয়েছে। এটা 18 জুলাই ফাঁস হয়েছে। 18 জুলাই কোথায় হত্যাকাণ্ড হয়েছে? 18 জুলাই ফাঁস হওয়া হয়েছে, বিবিসির প্রতিবেদনটি সেটা বলছে। 18 জুলাই মানে নির্দেশনাটি 18 জুলাই ফাঁস হওয়া। 18 জুলাই নির্দেশে বিবিসির এই প্রতিবেদন তো আপনি ইডা বলতেছেন যে আমি দিছি, চিফ প্রসিকিউটর বলতেছেন এটা আমি দিছি, সে তদন্তকারী কর্মকর্তাদের সে দিছে। আমি আপনারে একটু প্রশ্ন করি, আমি কর্মকর্তারা কি এটা উদ্ঘাটন করবেন না? মানে বিভিন্ন ফোনালাপে উদ্ঘাটন করতে চেষ্টাই করবে, তদন্ত উদ্ঘাটন করবে। তাহলে বিবিসি কিভাবে করলো? বিবিসি এটা কিভাবে করলো? বিবিসির কাছে প্রতিবেদনটি গেছে, বিবিসি সত্যতা যাচাই করেছে। বিবিসির কাছে কিভাবে? আগে এইটা আদালতে যাওয়ার আগে কিভাবে বিবিসির কাছে এটা প্রকাশিত? অনলাইনে ভাইরাল, এটি বিবিসি বলার আগে না, অনলাইনে না। আপনি কিন্তু আইনের সাথে এটা কিন্তু যাইতে পারে। হ্যাঁ, এটা কি যাইতে পারে? এটা কিন্তু যাইতে পারে না। হ্যাঁ, এটা আপনি আইনের সাথে এটা কিন্তু যাইতে পারে না। এটি কিভাবে গেল সেটি আপনি প্রশ্ন করতেই পারেন। এটি একটা এটি ইনফ্যাক্ট এটিই তো প্রশ্নবিদ্ধ যে কেন কোনো ফোন কল এভাবে ফাঁস হবে বা ভাইরাল হবে। আপনাদের সময় এটা খুব হতো, সেটা নিয়ে আমরা কথা বলতাম এবং আমরা আসলে বিশ্বাস করতাম ফোনালাপে। কিন্তু আমাদের শুনেন, আমি আপনাদের বলি, আমাদের সময়, আমি বলি না যে আমাদের সময় অনিয়ম হয় নাই, কিন্তু আমি আবার বলছি, আমাদের সময়ের ডক্টর ইউনূস, বিএনপি, জামাতের এই পৃষ্ঠপোষকতার সময় বাংলাদেশের অবস্থান শতগুণ পার্থক্য। এটি আবার ওনারাও একই ভাবে বলেন যে আমি আপনাকে প্রশ্ন করলাম তো আমি বলেন যে আমাদের আমলে কোন হিন্দু মেয়েকে, ধরেন আমরা অপরাধ করছি, আমাদের বাড়িতে হামলা হচ্ছে, আমরা আওয়ামী লীগ করছি, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমাদের বাড়ি হামলা হয়েছে, আপনি ওই হিন্দু মেয়েটা কি অপরাধ করছে?
কোনো অপরাধ করে নাই জনাব এস এম কামাল। আসলে এইসব ঘটনার কোনো ব্যাখ্যাই নাই। আমি- হিন্দুদের উপরে প্রায় আপনাদের সময় হামলা হতো, কোনো রকম না 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 না, এটা হিন্দুদের আপনি উপর আপনি 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 যেটা বলতেছেন, কিন্তু আমি আসলে আপনারা বলে কি হয়েছে, এই আপনি আমরা কি ডক্টর হয়েছে সেই আপনি আলোচনা যেতে ডক্টর চাই না। আপনি ডক্টর ইউনূস সরকারের অপকর্মকে ঢাকার চেষ্টা করলে তো একদমই আমাদের করছি সাথে চেষ্টা করলে তো হবে না। একদমই করছি না। যখন আমি তাদের কোনো প্রতিনিধি পাই আমি খুব শক্ত করে জিজ্ঞাসা করি যে এই ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে। কিন্তু এই রকম দুই রকম স্টেটমেন্ট কেন আসলো জনাব এস এম কামাল, সেটা একটু আমাকে বুঝিয়ে বলবেন। কেন সজীব অজয় জয় বলেন এটি 2016 পহেলা জুলাইয়ের জঙ্গি দমনের নির্দেশনা শেখ হাসিনার, এবং পরে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে বলা হচ্ছে এটি এআই দ্বারা বানানো। দুটা বিবৃতি কেন আসলো? কোনটা? এই যে বিবিসি 16 জুলাই তো যে অবস্থা ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিতে পারে, হয়তো সেটা আপনি যা এই যুগে তো সবকিছুই বানানো যায়। খালেদা জিয়া 26 লাখ কোটি টাকা চাঁদা দেওয়া করছে, এরকম একটা অডিও বাইর করছেন। খালেদা জিয়া 26 কোটি টাকা চাঁদা চাইছে, তার অডিও বাইর করছেন। জি আজকে যেটা বলা হচ্ছে যে আমি আপনার একটু সময় দিলে যেটা বলছেন আপনি দেখেন কি বলছেন, যে আমি সজীব অজয় জয়ের ফেসবুক পোস্টের কথা বলছি, এটি পরে আমি সজীব জয় ফেসবুকে যেটা বলছে, আমি এই আজকের বিবিসির এটা বলি, বিবিসি যে তিনি বলছেন, তিনি বিবিসি কি বলছেন, যিনি আইনজ্ঞ, তাকে বিশেষ একজন সৎ বিজ্ঞ হিসাবে অভিজ্ঞ, যিনি 2011 এবং 13-তে জামাতের পক্ষে কাজ করেছেন, তিনি এই কাজটা করেছেন, যেটা কবি ক্যাডম্যান, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন। তাহলে এটা তাকে দিয়ে আজকে এখানে আনা, এটা কি, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, আর যে সিটেকার যিনি আজকে তাজুল, তিনি জামাতের যুদ্ধ অপরাধীর পক্ষে উকিল ছিলেন, তাকে এখানে আনা হয়েছে। এবং আজকে তিনি বলতেছেন যে এই অডিও আমি তদন্ত প্রতিবেদন আমি তদন্ত কর্মকর্তাকে তৈরি করেছি, সেটা বিবিসিকে দিয়েছেন। অর্থাৎ আমি কি মনে করিনি, এবং এই ট্রায়ালের আগেই বলছেন শেখ হাসিনার বিচার হবে এবং ফাঁসি হবে। অর্থাৎ রায় আপনি লিখেছেন, রায় আপনি লিখে রেখেছেন, লিখে আপনি আজকে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করতেছেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য, শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। এইটা কিন্তু আপনার 25-এর, কারণ আমি আপনার বলতেছি এটা একবার কিন্তু দুঃখিত কি বিষয়টা খুঁজছেন আপনি, খুঁজছেন নিশ্চয়ই বিষয়টা আমি বলতেছি, এই অডিওটা কিন্তু 25-এর মার্চ মাসে প্রকাশিত হয়েছিল আপনার জাতিসংঘের প্রতিবেদনে। জাতিসংঘের প্রতিবেদন কিন্তু এই অডিওটা প্রকাশ করেছিল, এবং এটি কিন্তু বিতর্কিত ছিল। জাতিসংঘের প্রতিবেদনও বিতর্কিত ছিল। আমি আপনার উদাহরণ দিয়ে বলতে পারি, জাতিসংঘের প্রতিবেদন বিতর্কিত ছিল কি কারণে? প্রথম প্রতিবেদন যখন জাতিসংঘ প্রকাশ করে তখন নিহতর সংখ্যা বলেছিলেন 650 জন। ডক্টর ইউনূস যখন জুলাইতে ঘোষণা দিলেন যে এই আন্দোলনে, এই তথাকথিত আন্দোলনে 1500 জন মারা গেছে, তৈরি করে জাতিসংঘের প্রতিবেদন দ্বিতীয় সংকলন হলেন, এবং বলা হলো 1500 জনই মারা গিয়েছেন। না, জাতিসংঘের প্রতিবেদন বলছে 1400 জনের মতো। না, জাতিসংঘের 1400, তাহলে প্রথম বলেছেন 650 জন। আপনি দৈনিক প্রথম আলোর ডেইলি স্টারের অনুযায়ী 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন যে মৃত্যুর পরিসংখ্যান করেছে, তাতে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মারা গিয়েছিলেন 329 জন, আর 5 আগস্ট থেকে 8 আগস্ট মারা গেছিল 328 জন। এই 328 জনের বিচার হবে না, জাতিসংঘ কিন্তু এটা বলতেছেন এদের বিচার হবে না। আপনি যে ছেলেটা স্বীকার করেছেন যে সে নেত্রলে তারা হামলা করছে, এবং পুলিশকে হাসিবুল, পুলিশ যদি তারা হত্যা না করতো তাহলে এই আন্দোলনে সফলতা আসতো না। আপনি এখন যে যুবকরা উপদেষ্টা, সে কি বলছেন? আন্দোলন দীর্ঘ হলে আমরা অস্ত্র ব্যবহার করতাম। এইগুলো জাতিসংঘের প্রতিবেদনে, বিবিসির প্রতিবেদনে কিন্তু এগুলো আসে নাই। আপনি 13 জন পুলিশ, অন্তঃসত্ত্বা পুলিশ সহ 13 জন পুলিশকে রায়পুর থানায় হত্যা করা হলো, সেটি কিন্তু আসে নাই। আপনি বলতে পারেন যে এটা পক্ষপাত দুষ্ট, এক পাশে এক পেশে, কিন্তু মিথ্যা কি করে বলতে পারেন? আপনি মিথ্যা কি করে বলতে পারেন? এটা পক্ষপাত দুষ্ট, এটা এক পক্ষ, এবং এটা মিথ্যা এবং ভিত্তিহীন। জি, আমরা আসলে মানে আপনি যখন বলছেন মিথ্যা, তখন ওই বিষয়গুলোকে আপনি কিভাবে বলবেন, যে যেগুলো আমরা চোখের সামনে দেখলাম, কিভাবে ইয়ামিনকে মারা হলো, কিভাবে তাইমকে মারা হচ্ছে? আমি আপনার সাথে মারা গেছে বলে কিগুলো অস্বীকার করে ফেলবেন? না, আমি শুনেন, আমি মারা গেছে আমি কিন্তু অস্বীকার করতেছি। মুগ্ধ মারা গেছে অস্বীকার করিনি, সাইদ মারা গেছে অস্বীকার করিনি। ইসের প্রতিবেদন অনুযায়ী প্রথম আলো ডেইলি স্টারের প্রতিদিন 327 জন 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মারা গেছে, আমি অস্বীকার করিনি। কিন্তু কারা মারছে?
হ্যাঁ, পুলিশের গুলিতে যে 2-1 মারা যায়নি আমি অস্বীকার করি। 2-1 মারা গেছে পুলিশের গুলিতে। আমি দাদা আমার কথা শেষ করতে দেন। আপনি যখন থানা 450টা থানা লুট করবেন, আপনি যখন পুলিশকে গুলি করে হত্যা করবেন, তখন আপনাকে যখন গুলি করে মারা যাবে, আপনার কাছে অস্ত্র থাকলে আপনি কি করবেন? হয়তো কাউন্টার করেছেন, কিন্তু 7.6 রাইফেল কে এনেছেন তদন্ত করেন। এটা কাদের কাছে পাওয়া গেছে? পুলিশ বিজিবি তাদের কাছে ছিল তো? না না, এটা বলেছেন পুলিশের কাছে এই ধরনের অস্ত্র ছিল না। পুলিশ বলেছে পুলিশের কাছে এই ধরনের অস্ত্র। না না, সাকাওয়াত সাহেব বলেছেন, আমি বলি সাকাওয়াত সাহেব বলেছেন, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব বলেছেন, ব্রিগেডিয়ার সাকাওয়াত বলেছেন পুলিশের কাছে আছে, মানলাম, কিন্তু এটি সাধারণ মানুষের কাছে, সিভিলিয়ানদের কাছে কিভাবে? না না, পুলিশের কাছে না, পুলিশের কাছে এই অস্ত্র নাই উনি বলেছেন। আপনি দেখেন না তার কথা তো এখন আমি দেখেছি, এটা নিয়ে আমি অনেক কথাও বলেছি। হ্যাঁ, এটা তার কাছে না, পুলিশের কাছে না। তাহলে এই অস্ত্র কারা দিল? এবং এই অস্ত্র পাওয়া গেছে সমন্বয়কারীর বাসায়, এই অস্ত্র পাওয়া গেছে জামাতের এক নেতার বাসায়, আপনি দেখেছেন? এই অস্ত্র জামাতের এক নেতার বাসায় পাওয়া গেছে। আমি আসলে মানে এটা পুলিশের কাছে ছিল এবং পুলিশ এটা কিন্তু এটা একটা রিসিপ্টও আছে, এটা দেখা যাচ্ছে যে যেখানে আসলে পুলিশের অফিশিয়ালি পুলিশ এই 7.62 কেনার জন্য মানে তারা মানে ফর্ম তাদের এটি কত তারিখের, এটি হচ্ছে 24 তারিখ মার্চের 24 মার্চ 2024 এর ডেট। সেই দিনে পুলিশ আসলে এটি ইনভিটেশন ফর ইন্টারন্যাশনাল টেন্ডার, এটা 7.62 পারচেজ করার জন্য পুলিশ কিনছে। পুলিশের কাছে ছিল এই, পুলিশ পারচেজ করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করছে, কিন্তু পারচেজ তো করে নাই। পুলিশের কাছে কি অস্ত্র ছিল? ছিল, পুলিশের কাছে অস্ত্র ছিল, পুলিশও বলেছে, জাতিসংঘের প্রতিবেদনে পুলিশ বলেছে। আমি তো পুলিশের কোনো কথা শুনি, আমি তো ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেবের কথা বলতেছি। উনি বলেছেন পুলিশের কাছে এই অস্ত্র নাই। পুলিশের কাছে এটা থাকার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে তো পুলিশের কাছে এটা গেছে। পুলিশের কাছে আপনি জোর করে তো পুলিশের কাছে, হ্যাঁ পুলিশ হয়তো কিনতে চাইতে পারে, টেন্ডার কল হইতে পারে, সেটা কি পুলিশের কাছে পৌঁছেছে? আপনি সেটা কি পুলিশের কাছে, এই আন্দোলনের আগে পুলিশের কাছে পৌঁছেছে? আপনি যেটা হাসিবুল যে কথা বললেন যে আমরা যদি 2023 সাল থেকে, কারণ আমি একটা রিপোর্ট আছে আমার কাছে যেখানে দেখছি নিউ এজের রিপোর্ট 2023 সালে মার্চে 2023 সালে পুলিশ সদর দপ্তর 30টি 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল কেনার জন্য দরপত্র আহ্বান করে। মার্চের 24 এটি 24এও এই যে দরপত্রটি দেখছিলাম, সেপ্টেম্বরের 19 এর আগেও পুলিশ সদস্যদের জন্য বিপুল পরিমাণ 7.62 রাইফেল কেনার ব্যবস্থা করা হয়েছিল। এটি 19 সালের 18 সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে 15,000 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। মানে এটি আসলে এই 24 হয়নি, আগে থেকে হচ্ছে। আমি দরপত্র তো 1 বছর আগে আহ্বান করা যায়, 2 বছর আগে, মানে সেটা প্রসেস করে আনা তো সময়ের ব্যাপার। কিন্তু এই অস্ত্র আপনি আমার উত্তর দেন না যে এই অস্ত্র একজন জামাতের নেতার বাসায় পাওয়া গেল, একজন নড়াইলে একজন সমন্বয়কারীর বাসায় পাওয়া গেল, এই অস্ত্র কেন তাদের কাছে গেল? তারা কোথা থেকে পেল? আমার প্রেক্ষাপটে আসি, আমি প্রথম প্রশ্নের উত্তরটাই এখনো পর্যন্ত পাই নাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ভয়েস ক্লিপটা নিয়ে 2 রকম বিবৃতি কেন আসলো আওয়ামী লীগের কাছ থেকে? সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের কাছ থেকে 2 রকম বিবৃতি কেন আসলো? 2 রকম। সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন সেটাও যেমন সত্য আছে, ওটা সত্য। এই ফোন আপনি 2016 সালের 1 জুলাই, হ্যাঁ, এটা যদি আপার বক্তৃতা এটা হয়ে থাকে তাহলে ওই বক্তৃতার সত্যতা আছে। আর এটা যেটা করেছেন এখানে আমি মনে করি এইখানে বিকৃতি করা হয়েছে, এইখানে ষড়যন্ত্র করা হয়েছে। বিবিসির যিনি আকবর সাহেব, আপনি নাম শুনেছেন, তিনি এখন প্রেস মিনিস্টার। তিনি, আমরা যখন জননেত্রী শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় ক্ষমতা, তখন সকল মিথ্যা অপপ্রচার তিনি করতেন ওখানে বসে, সত্য মিথ্যে সব বলতেন এবং ইউনূস সাহেবের পক্ষে বলতেন। আজকে আমি তো বললাম যে একজন যদি এইটা হয়ে থাকে, তারা এই প্রতিবেদন, এই অডিও যদি তাদের তদন্ত কর্মকর্তা করে থাকে, তাহলে এটা তো কোর্টে প্লেস করবে। কোর্টে প্লেস করার আগে তো এটা প্রকাশ হওয়ার কথা না। আপনি একজন আইনের সাথে, এটা তো প্রকাশ করার কথা না। তাহলে এটা কেন গেল? আপনি কি জননেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকভাবে ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, বা ইউনূসের যে ব্যর্থতা, একবার মব সন্ত্রাস বাংলাদেশকে উলঙ্গ করে ফেলেছে, ভাবমূর্তিটা কোথায়? ভাবমূর্তিটা আসলে মানে আপনাদের দলের ভাবমূর্তিটা এখন আসলে কোথায়? আপনাদের দলকে নিষিদ্ধ করা হচ্ছে বা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, খুব কোনো প্রতিক্রিয়া আসছে না। না, এই দলকে শোনেন, এই দলকে নিষিদ্ধ করছিল আইয়ুব খান, বুঝছেন না? বঙ্গবন্ধু আওয়ামী লীগের সব নেতাকে গ্রেপ্তার করছিল। আইয়ুব খান পালাই গেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছিল। এই দলকে ইহা এখানে 71 সালে নিষিদ্ধ করছিল। এখন তো আপনারা পালিয়ে গেলেন। দাঁড়ান, আপনার জামাত সবাই মিলে, তখন জামাত যুদ্ধ মানে 71-এর ইয়াহিয়া খানের দোসর ছিলেন। ইয়াহিয়া খান পালিয়ে গেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 75 সালে 15 আগস্ট এই দলের উপর আঘাত আসছে, 4.5 লাখ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইছে। কিন্তু বঙ্গবন্ধু তার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াইছে। 22 বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে না? আর এবার 2011-তে আপনি জানেন শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, শেখ হাসিনাকে জেলখানায় নিয়ে 16 পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
জনগণ শেখ হাসিনাকে জেল থেকে বের করে এনেছে। এবং 24-এ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়নি, আর একটা 75-এর 15 আগস্ট সৃষ্টি করতে এসেছিল। এর আগে 2004 সালে 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে। আর 24-এর 5 আগস্ট শেখ হাসিনাকে চূড়ান্তভাবে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে সেদিন অগ্রসর হয়েছিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সহযোগীরা। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন, শেখ হাসিনা জীবনে বেঁচে গেছেন। আমি মনে করি, হ্যাঁ আপনি যেটা বলেছেন যে 24-এর যে আমাদের যে ক্ষমতা থেকে উৎখাত, হ্যাঁ আমরা অতীতের চাইতে আমাদের এই উৎখাতটা আরো খারাপভাবে হয়েছে। সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে নির্যাতন হয়েছে, যেভাবে হামলা হয়েছে, কারণ আমাদের শুধু না, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। যে লোকটা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের পাশে থাকে, আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগের লোকটার পাশে থাকে, তার বাড়িতে হামলা হয়েছে, লুট হচ্ছে। এইভাবে হয়েছে। আমাদের নেতাকর্মীরা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং জননেত্রী শেখ হাসিনা তারপরে এই সামনের দিকে কথা বলি, যেহেতু আপনাদের পেছনে আপনাদের আসলে খুব এই বিষয়ে খুব আত্মসমালোচনার জায়গা নাই, বা আপনারা আসলে এই জায়গাগুলোতে ভুল, আপনাদের কোনো দায় জিনিসটা দেখেন না, তাহলে একটু সামনের দিকে আগাই। সামনের দিকে শারমিন আপনি ভুল ইনফরমেশন। আমরা আমাদের পিছনের দায় আমরা দেখি না, আমাদের কিছু ছিলই। মানে শেখ হাসিনা তো বলেছিলেন যে আমি মানুষ হত্যা করি নাই, পুলিশ হত্যা করে নাই, আওয়ামী লীগ হত্যা করে নাই, মানে এটিও তার বক্তব্য, ভার্চুয়াল বক্তব্যের অংশ। আমরা আওয়ামী লীগ তো কাউকে হত্যা করে নাই, শেখ হাসিনা কাউকে হত্যা করার নির্দেশ দেয় নাই। শেখ হাসিনার ক্ষমতা আপনি বলতে পারেন যে দোষ ত্রুটি থাকতে পারে, বিরোধী দলের পরে অত্যাচারিত, বিরোধী দল নির্যাতন করতে পারেন, আপনি বলতে পারেন। আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারেন যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, আমি অস্বীকার করি না। আপনি বলতে পারেন যে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না। আপনি বলতে পারেন টাকা পাচার হয়েছে। দেখেন আমি একটা উদাহরণ দিই, আপনি যখন কথা বললেন, বলা হয়েছে শেখ হাসিনার আমলে 1 লক্ষ বিলিয়ন টাকা পাচার হয়েছে, এটি বলা হয়েছিল। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বললেন যে 17 থেকে 18 লক্ষ বিলিয়ন ডলার। সত্যি মিথ্যা আমি জানি না। আর প্রতিদিনের অনলাইনে কি দেখলাম যে 10 মাসে পাচার হয়েছে আপনার 20 বিলিয়ন ডলার। আমি বলি আপনি যে আমাদের নামে অস্বীকার করেন, আমাদের নামে শেয়ার বাজারে ধস নামছে, মানুষ আমাদের আপনি সরকারের বিরুদ্ধে বলে আপনি কষ্ট পাচ্ছেন, আমাদের শেষ করতে দেন। আমাদের আমলে বলা হয়তো যে শেয়ার বাজারে ধস নামছে, আমি তো অস্বীকার করি শেয়ার বাজারে ধস নামছে, আমাদের বিরুদ্ধে মিছিল হয়েছে, শেয়ার বাজারে অনেকে কষ্টে ছিল। কিন্তু এই আমলে কি বলছে আমি বলি না, কিন্তু বিএনপি নেতা মির্জা আব্বাস বলছে 90,000 কোটি টাকা 9 মাসে শেয়ার বাজার থেকে উদা হয়ে চলে গেছে। 90,000 কোটি টাকা। আর একজন বিএনপি নেতা কি বলছেন 1,05,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে উদা হয়ে গেছে। আমরা তো বলি না যে আমাদের আমলে দুর্নীতি হয় নাই, আমাদের আমলে আপনার কি কয় যে সন্ত্রাস হয় নাই, বা আমাদের আমলে ধর্ষণ নেই। আমরা বিচার করার চেষ্টা করছি। আর এরা মব সন্ত্রাসকে বলছেন পেশার গ্রুপ, এরা মব সন্ত্রাসকে বলছেন পেশার গ্রুপ, পিটি হত্যা করছেন। আমি কালকে আপনি যখন আমাকে ফোন দেন তখন আমি অনলাইনে কথা বলছিলাম, ছাত্রলীগের একটা ছেলে ঢাকা, তার বাবাকে পিটি হত্যা করছে, তার কবর করা হয়েছে সেইখানে, বাড়ির পাশে কবর, সেখানে কবর করতে দেয়নি, দূরে নিয়ে কবর দিচ্ছে। আমাদের আমলে যে বিরোধী দলের উপর অত্যাচার হয়নি আমি অস্বীকার করি, কিন্তু অমানবিকের বা এইভাবে নির্যাতন হয়েছে। হ্যাঁ আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমাদের দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের দোষ ত্রুটি থাকতেই পারে, নিশ্চয়ই দোষ ত্রুটি থাকবেই, কিছু দুর্নীতি থাকে, সেগুলোর কথা আপনি বলছেন, আপনি ওগুলো অনেক কিছু স্বীকার করছেন। কিন্তু মানে মানুষ কি, আপনার কাছে আবারও প্রশ্ন, আপনি যদিও বলছেন যে মানুষ বিশ্বাস করে ফেলেছে এটি, তারপরেও আপনার কাছে প্রশ্ন করি যে মানুষ এই ভয়েস ক্লিপটি শুনে, যেটি সাধারণ কানে শুনেই মনে হয় এটি শেখ হাসিনার বক্তব্য এবং এটি শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন, একদম সাধারণ কানে শুনে সেটি মনে হয়। বিবিসি বাংলা সেটি বললো, জাতিসংঘ প্রতিবেদনে বলা হলো, বিবিসি বাংলা সেটি সত্যতা যাচাই করে বললো এটি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ার সম্ভাবনা খুবই নগণ্য, এবং এটির মধ্যে কোনো এডিটও করা হয়নি, কাটছাঁটো করা হয়নি। তারা এয়ার শটের দ্বারা মানে বিশেষজ্ঞ দ্বারা তারা এটি বিশ্লেষণ করে এই বক্তব্যটি দিচ্ছে। এবং তার সাথে সাথে মানুষ যখন দেখলো আসলে পুলিশ নির্দেশনায় যা বলা হচ্ছে, বলে ফোনালাপে যা আছে সেভাবে পুলিশ আসলে গুলি করে মানুষ মারছে, এতগুলো ঘটনা মেলানোর পরে আমি আপনাকে বললাম নির্দেশনা কাকে দিলেন তার নামটা কই? জি তার নামটা নাই, এটি আসলে এটাই আপনি আমাদের নির্দেশনা, প্রাইম মিনিস্টার নির্দেশনা দেবে হয়তো হোম মিনিস্টারকে, আইজিকে, প্রাইম মিনিস্টার ওসিকে নির্দেশনা দেবেন না। প্রাইম মিনিস্টার যাকে নির্দেশনা দিচ্ছেন তার নামটা কই? সেই নামটা বলেন না, সেই নামটা আসলে বলা হয় না। এটি একটা খুবই যৌক্তিক প্রশ্ন, তার নামটা কেন বলা? এই নামটা বলেন, এই নামটা কার? তাহলে আমি তো এটা ধরে নেব না যেটা আপনি তৈরি করেছেন। জি তার নামটা নাই, তাই শেখ হাসিনার ফোনালাপ এটি না, সেটি আপনি কিভাবে ধরে নেবেন? শেখ হাসিনা ফোনালাপ কোনটা বলতেছেন? শেখ হাসিনা বাকি পুরো বক্তৃতাটা তো আপনার বলতে হবে। শেখ হাসিনা কি শুধু 16 সেকেন্ড বক্তৃতা দিছে? ফোনে 16 সেকেন্ড কথা বলছে? প্রাইম মিনিস্টারের সাথে আমরা যতবার কথা বলছি 16 সেকেন্ড উনি কখনো কথা বলেন না। তাহলে বাকি বক্তৃতাগুলো কই? তার বাকি বক্তৃতার অডিওটা আপনি প্রকাশ করেন,
বাকি বক্তৃতার অডিওটা প্রকাশ, এবং কাকে ফোন দিছে, প্রাইম মিনিস্টার যদি আমাকে ফোন দেয় তাহলে তো এটা শোনা যাবে। আমি স্যার বলতেছি না আপা বলতেছি। তাহলে কি এখন অপোজিশন মানে অপর প্রান্তে কে ছিলেন তার নামটি প্রকাশ করা হলে তখন আপনারা আসলে বলবেন যে এটা ঠিক না, অপর প্রান্তে নাম প্রকাশ করলে তো বোঝা যাবে যে এটি সত্যতা কোথায়। সেটিও নিশ্চয়ই সামনে যদি এটা মানে তাদের কাছে সামনে তো আসবে। আপনি সামনে আসতেছে, এখন জোর করে ধরে আইনি আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যবস্থা করেন। আপনি তো আরেকটা প্রশ্ন করেন, কালকে হয়তো করবেন। দেখেন, যখন এইটাও মিথ্যা প্রমাণিত হচ্ছে, যখন এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠছে, 25 মার্চ মাসে জাতিসংঘের প্রতি ওই অডিওর পরে যখন ওইটা মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি, এটাও যখন মানুষ মনে করতেছে এটাও সাজানো, তখন নতুন নাটক তৈরি হচ্ছে। পুলিশের আইজি, যিনি এই মামলার আসামি 3 জন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আর আইজি সাহেব মামুন সাহেব, উনি এখন জেলখানায়। আজকে দেখলাম যে তিনি রাজসাক্ষী হয়েছেন। জি, একটু সংক্ষেপে করি আলোচনাটা, কারণ অনেক সময় হয়ে গেছে। উনাকে জেলখানায় শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে এবং ওনাকে বলা হচ্ছে ফাঁসি দেওয়া হবে। আমরা যতদূর শুনেছি, আমার সাথে তো কথা নেই, যতদূর শুনছি ওনার সাথে যারা কথা বলতে পারেন বা যোগাযোগ রাখতে পারে পুলিশ লাইনে, তাদের কাছে শুনেছি বলা হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি হলে, কামাল সাহেবের ফাঁসি হলে তারা দেশের বাইরে এটা বাস্তবায়িত হবে না, আপনারা বাস্তবে তার স্ত্রী সন্তানদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তোমাদেরকে জেলে নেওয়া হবে, মামলা দেওয়া হবে, এই সমস্ত করে তাকে রাজি করানোর চেষ্টা করেন এবং তিনি রাজসাক্ষী দিতে রাজি হয়েছেন। এখন শেখ হাসিনা একটা ভার্চুয়াল বক্তব্য, তাকে বলতে শোনা যাচ্ছে যে তিনি মামলা মোকাবেলা করতে দেশে যাবেন এবং কত ধানে কত চাল তিনিও দেখে নেবেন। আসলে কি মামলা মোকাবেলা করতে শেখ হাসিনা দেশে যাবেন? শেখ হাসিনা কিন্তু দেশ থেকে আসতে চায়নি, শেখ হাসিনা পালিয়ে আসেননি। শেখ হাসিনা প্রশাসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে গেছে। শেখ হাসিনা, আমি যতদূর জানি, শেখ হাসিনা দেশেই থাকতে চেয়েছিলেন। উনি যদি গণভবনে না থাকতেন, উনি টুঙ্গিপাড়া যে থাকতে চেয়েছিলেন। শেখ হাসিনা 1/11-তে আপনার মনে আছে, আপনাদের নেতাকর্মীরা সবাই অনিরাপদ রয়ে গেল, সেই বিষয়টি আসলে নিরাপদে যাওয়ার সময় শেখ হাসিনা কতটা ভাবলেন? আমি শেখ হাসিনা যখন যায়, শেখ হাসিনাকে বলা হয়েছে সময় দেওয়া হয়েছিল 45 মিনিট। শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি শেখ হাসিনা কখনো আওয়ামী লীগের কর্মীদের অনিরাপদে রেখে পালায় যায় না। বাস্তবতার প্রেক্ষিতে শেখ হাসিনা সেদিন চলে যেতে বাধ্য হয়েছে। আপনারা যারা নেতারা পেরেছেন বা মানে নেতাদের অনেকেই যারা পেরেছেন তারা দেশ ছেড়েছেন নিজের জীবন রক্ষার্থে। আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে কিভাবে তাকে দেশ ছাড়তে হয়েছে, বা সমরে জল করিম তিনিও বলছেন, পরবর্তীতে বলছেন যে তারা কিভাবে দেশ ছাড়তে। কিন্তু দেশে যারা নেতাকর্মীরা যারা ছাড়তে পারছে না, তারা আসলে কি করছেন, তাদের জন্য আপনারা কি করছেন? আমরা তাদের জন্য আজকে আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মীরা যে মানবতার জীবন যাপন করছে, আমি তো আপনার কয়েকটা উদাহরণ দিলাম যে ছাত্রলীগের লক্ষাধিক ছেলে মেয়ে আজকে সবচেয়ে মানবতার জীবন যাপন করছে। তারা পরীক্ষা দিতে যাচ্ছে। আমার ওই প্রশ্নটা একটু যদি বলতেন, শেখ হাসিনা কি ফিরবেন আসলে দেশে মামলা মোকাবেলা করতে? শেখ হাসিনা অবশ্যই ফিরবে বাংলাদেশে। কবে? শেখ হাসিনা অবশ্যই ফিরবে বাংলাদেশে, বীরের বেশে ফিরবে শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ 81 সালে নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে? আমি যখন এটা কোনো কিছু আপনার তারিখ দিন ক্ষণ দিয়ে নয়, তাহলে কিসের উপর নির্ভর করে? শেখ হাসিনা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে শেখ হাসিনার সিদ্ধান্ত নেবেন কখন যাবে। শেখ হাসিনা অবশ্যই যাবে। পরিবেশ পরিস্থিতি কেমন হলে আপনি আসলে ফিরবেন? দেখেন, আমি এখন আদালতে গেলে, আমি আদালতে আমার পক্ষে উকিল দাঁড়াইতে পারে না। আমি আদালতে গেলে আমাকে তথাকথিত মব জাস্টিসের নামে, মব সন্ত্রাসের নামে আমার উপর হামলা করা হচ্ছে। আদালত তো আজকে নিরাপদ না, আদালতের কোনো কিছু নেই। পাল্টাবে কি করে? এই পরিস্থিতি পাল্টাবে, ধীরে ধীরে পাল্টাবে। আমাদের ভুল ত্রুটি ছিল, কিন্তু আজকে মানুষ সেটি বুঝছে। আজকে এই 10 মাসে মানুষ উপলব্ধি করছে যে শেখ হাসিনাই ভালো ছিল। আজকে আমরা যদি সাদাবাজি ধারণা দিতে পারেন যে কবে ফিরবে, এটা কি নির্বাচনের আগে ফিরবে বা কতদিন পরে ফিরতে পারে? এটা তো আমি দিন তারিখ আমি এখন দিতে পারবো না। যখন দিন তারিখ দেওয়া হবে তখন জানতে পারবেন যে আমরা কবে যাব। তবে ইনশাল্লাহ শেখ হাসিনা দেশে যাবে। সামনে নির্বাচনেও তো আসলে আপনারা করতে পারছেন, যেহেতু আপনাদের তৎপরতা নিশ্চিত আছে। সেটি সময় বলে দেবে কি হবে। আচ্ছা, সময় বলে দেবে কি হবে। এই সময়কে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি করছেন, মানে আপনাদের অ্যাক্টিভিটিসটা কি?
আমরা আমাদের তৃণমূলের নেতা কর্মীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করছি। তৃণমূলের কর্মীরা যেভাবে মানে শুধু তৃণমূলের কর্মীরা না, আজকে বাংলাদেশে আপনার প্রায় অর্ধেকের বেশি লোক সংশয়ের ভিতর আছে, আতঙ্কের ভিতর আছে, অর্ধেকের বেশি লোক, এবং তার ভিতর অধিকাংশ হচ্ছে নারী। আপনি একটা উদাহরণ দেন, দেবীপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন, উনি তো ইউনুসের সমর্থক, আপনি জানেন, ছিলেন, এখন আছেন কিনা জানেন। উনি বলছেন যে এই 9 মাসে 18 লক্ষ নারীর কর্মসংস্থান হারাইছে। এরকম একটা না, আপনি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারবেন। আমি আরেকটা ছোট্ট একটা প্রসঙ্গ একটু ছোট করে শুনে শেষ করবো, যে সজীব অজয় জয় সম্প্রতি ভারতে গেছেন তার মার সাথে দেখা করতে, সে বিষয়ে আমরা জানি। সেখানে কি কোনো মানে কোনো বলবার মতো কোনো আলোচনা সিদ্ধান্ত কিছু হয়েছে? আমি এটা জানিও না সজীব অজয় জয় আসছে কিনা। আপনার আমি শুনছি যে সজীব অজয় জয়, হ্যাঁ, আমি যেখানে আসি, আমি বাংলাদেশের কাছাকাছি আসছি, বাংলাদেশের ভিতরেই বলা চলে, আমি শুনছি যে সজীব অজয় জয় আসছে কিনা তাও আমি জানি না। গণমাধ্যমে আসলে খবর হয়েছে যে সজীব অজয় জয় ভারতে গেছেন। আমি এটাই শুনছি, যে গণমাধ্যমে এই শুনছি যে আসছে, কিন্তু আসছে কিনা আদৌ আমি জানি না। আজকে তো এই লড়াইটা এইখানে না, লড়াইটা হচ্ছে 71 না 24, লড়াইটা কিন্তু ওইখানে গেছে শারমিন। লড়াইটা কিন্তু 71 না 24, 71কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। আজকে যখন আপনি টেলিভিশনে একটা নাবালক শিশু বলে শেখ মুজিবকে, তাকে কে জাতির পিতা বানাইছে, আজকে লড়াইটা কিন্তু ওইখানে। আপনারা এত মুজিব কর্নার বানালেন বিভিন্ন সরকারি অফিসে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সবখানে, তারপরেও এই প্রজন্ম তৈরি হলো যে তারা আসলে বলবেন শেখ মুজিবকে। এই ব্যর্থতা কি আপনাদের নয়? এই প্রজন্মের পর না, এই প্রজন্মে কিন্তু রাজাকারের বাচ্চাও আছে। এই প্রজন্মে কিছু ধরেন, আমার বাপ মুসলিম লীগ, আমার বাপ জামাত ইসলাম করছে, আমি ইউনিভার্সিটির ছাত্র। আপনি আমাকে বলতে পারেন যে ছাত্রলীগের ভিতরে তো তারা ছিল অনেক অনেক। রাজাকারের বাচ্চারা কোথায় যাবে? তারা তো এই দেশে জন্ম হবে, এই দেশেই থাকবে, এই দেশে না। রাজাকার বাচ্চারা এই দেশকে মাইনে তো এই দেশকে থাকে না, আমার তো কোনো আপত্তি নেই, সব মানুষ এই দেশে থাকবে। বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিল না, কিছু লোক ছাড়া অনেকটা ক্ষমা করে দিয়েছিল না, এই দেশেই থাকবে না। এই দেশকে ভালোবাসেন, এই দেশে থেকে পাকিস্তানকে ভালোবাসার দরকার নাই তো, এই দেশে থেকে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের দরকার নাই তো, বা বলতে পারেন যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার দরকার নাই তো, বাংলাদেশের মানুষের এজেন্ডা বাস্তবায়ন করেন। মানে রাজাকারের বংশধর হলেই যে তারা শত্রু, মানে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি আপনাকে বলি যে যারা আজকে 71কে মানে না, তাদেরকে কি বলবেন? আপনি 71কে মূল ধরেন। আপনি আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন, আমি আওয়ামী লীগ করি, আমার সমালোচনা করতে পারেন, আমার ভুল হইতে পারে, আমি ক্ষমতায় ছিলাম, আমার দোষ ত্রুটি হতে পারে, কিন্তু আপনি 71কে যখন মুছে ফেলাবার চেষ্টা করবেন, তখন আমি কি বলবো? 71কে তো সবাই। শেখ হাসিনার যিনি সবশেষ প্রেস সচিব ছিলেন এই 24-এর আন্দোলনের সময়, যিনি, তার বাবাও রাজাকার ছিলেন, এটি তিনি। আমি আপনার যেটা বলি, না, আমি আপনার বলি, রাজাকারের সন্তান হলে যে এই দেশে থাকতে পারবে না, এই দেশে আমি এটা মনে করি না। 71-এ হ্যাঁ আমার বাবা বিরোধিতা করতে পারে, কিন্তু এখন তো আমার চিন্তা চেতনা 71কে মানতে হবে। আমি যদি আমার বাবার ওই আদর্শকে ধরে রাখি, 71কে না মানি, তাহলে আমি কি হব? আজকে যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, সে তো রাজাকার ছিল না, সে তো রাজাকার না। তাহলে সে যদি চিন্তা চেতনা 71কে না মানে, তাহলে তাকে কি বলা হবে? যারা 71কে মানে না, আমরা 71-এ যারা বিরোধিতা করছে তাদেরকে তো রাজাকার বলি। আমি তো আজকের প্রজন্মকে রাজাকার বলতে চাই না, সে তো রাজাকার না। আপনার কাছে শেষ প্রশ্ন, জনাব এহসান কামাল হোসেন, আপনারা আসলে মানে সামনে সময় বলে দেবে, অনেক কিছু সময়ের উপর নির্ধারণ করছেন, এবং সময়টা খুব ছোট হবে সেরকম কোনো আভাস আসলে দিতে আপনারাও দিচ্ছেন না, বা সেরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না। সামনে নির্বাচন বলা হচ্ছে 26 ফেব্রুয়ারি বা এপ্রিলে, সেরকম একটা সময় নির্বাচন হবে, তারপরে সবগুলো পরিসংখ্যান বলছে সেখানে বিএনপি ক্ষমতায় আসবে, মানে একটা বড় সময়। আপনারা যদি তারপরে ফেরেন, কখন ফিরবেন? সামনে আপনাদের নেতৃত্ব কে হবে? শেখ হাসিনা এখন 77-78 বছর বয়স। আমি আপনার বলি, 75-এর পরে 21 বছর আমাদের লড়াই করতে হয়েছে। শেখ হাসিনা 15 বছর রাজপথে লড়াই করছে। সেটাই, এখন তো আর শেখ হাসিনার হাতে 21 বছর লড়াই করার মতো আসলে শেষ। আমি আপনার এই লড়াইও আমি মনে করি শেখ হাসিনা এই লড়াইয়ের নেতৃত্ব দেবে, এবং আমরা বিশ্বাস করি 75-এর 15 আগস্ট এর পরে শেখ হাসিনার লড়াই করতে 15 বছর সময় লেগেছে। এই লড়াইয়ে আমাদের এত সময় লাগবে না। আমরা মনে করি আপনাদের এই লড়াইয়ের টেকনিকটা কি? আমাদের লড়াই জনগণ, শক্তি জনগণ। দেখেন, আওয়ামী লীগ সবসময় শক্তি ছিল জনগণ। আওয়ামী লীগ কোনোদিন অস্ত্র ব্যবহার করেনি কোনো আন্দোলনে, হয়তো বাঁশের লাঠি ব্যবহার করতে পারে, বলতে পারেন যে আপনার তো লাঠি ব্যবহার করছেন, বৈঠা ব্যবহার করছেন, এটা করতে পারে, কিন্তু আওয়ামী লীগ কোনোদিন অস্ত্র ব্যবহার করেনি। আর আওয়ামী লীগ কোনোদিন পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি। আওয়ামী লীগ লড়াই করে
জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আওয়ামী লীগ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, জনগণের পক্ষে কথা বলে, জনগণকে সম্পৃক্ত করে আওয়ামী লীগ সবসময় ক্ষমতার জন্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে হলেও ক্ষমতার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা ধ্বংস করিনি, আমরা নির্বাচন ব্যবস্থাকে ঠিক রাখার চেষ্টা করছি। আমরা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, হ্যাঁ আমি আপনার আমি তো বললাম সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই 18 বা 24-এর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার যাতে মানুষ ভোট দিক আর না দিক। হ্যাঁ, ধারাবাহিকতা রক্ষা করার জন্য। কিন্তু আপনি যদি ভোট কেন্দ্রে না আসেন, আপনি যদি সন্ত্রাস করেন, ভোট কেন্দ্রে দিতে নিষেধ করেন, তাহলে তো ভোট কেন্দ্রে নাও যাবে। কিন্তু বিকল্প পথ কি? বিকল্প পথ তো নির্বাচন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা নির্বাচন করতে, এই যে বিকল্প পথ যেটি আসলে মানুষ বা যারা আসলে সাধারণ মানুষ বেছে নিল, আমি আপনাদের বলছি যে মানুষ যদি আমাদের না চায় আমরা সেলুট করে চলে যাবো, পালায় চলে এসেছি আমরা। আমাদের মানুষ যখন মানুষকে যখন মানে মানুষ চাইলে আপনারা পালায় চলে এসেছেন। না, মানুষকে যারা আমরা মানুষকে বুঝাইতে ব্যর্থ হয়েছি, তারা মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে। তারা যে অপপ্রচার, মিথ্যাচার করছে আমাদের বিরুদ্ধে, আমরা সেটার কাউন্টার দিতে ব্যর্থ হয়েছি, এটা আমি বলতে পারি। অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই দেখবো এবং জানতে চাইবো যে আপনাদের এই লড়াইয়ের কৌশলটা কি, সামনে আরো কি করবেন। আপনার সাথে আমারও কথা হবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, অনেকটা সময় কথা বলবো আপনার সাথে।